ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, একীভূত ব্যাংকের আমানতকারী ও শেয়ার হোল্ডারদের কি হবে, এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক ফারুক মুইনুদ্দিন এবং আছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. ইকবাল হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব এস.এম. ইকবাল হোসেন, আপনার কাছেই আগে জানতে চাই আসলে যে এই যে 5টি ব্যাংক যেটি একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে, এর পুঁজিবাজারে যে তালিকাভুক্ত ব্যাংক সেগুলোর তো শেয়ার অলরেডি কেনা বেচাও বন্ধ হয়ে গেছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে এতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে? ধন্যবাদ। ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের এই পুঁজিবাজারে যারা জড়িত, তাদের 221 কোটি শেয়ার তারা হোল্ড করছে এই 5টি ব্যাংকের। তো আমি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার সঙ্গে একজন ট্রেড করে, সে বিভিন্ন শেয়ার কিন্তু এখন এই শেয়ারগুলো দাম এত পড়ে গেছে, সে ভেবেছে যে এই শেয়ারগুলো কিনলে আমার এখন লাভ হবে। সে এই শেয়ারগুলো কিনেছে প্রায় 45 লাখ টাকার। বৃহস্পতিবার আমার সাথে হাউজে এসে দেখে যে তার কোড জিরো, কোনো শেয়ার নেই, কোনো টাকা নেই। তার কি অবস্থা হতে পারে? ঠিক এইরকম 221 কোটি শেয়ার যাদের আছে, প্রত্যেকেরই এই একই অবস্থা। কারো কোডে শেয়ার নেই, টাকা নেই। এটা তো মানে একটা হরিলুট হলেও তো মানুষ একটু চিন্তা করে যে কিভাবে হচ্ছে। সব কিছু শেষ করে দেয় একটা সরকার, যে সরকার এই মানুষের সেবার জন্য একটা স্বৈরাচারী সরকারের অপসারণের পর তারা দায়িত্ব নিয়েছে। তাদের কি কমিটমেন্ট, তারা কি করছে, স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতার তো আমরা দেখছি যে আগের সরকারের চেয়ে বেশি চলছে এখন। কিন্তু আপনি এই জন্য তো বর্তমান সরকারকে দায় দিতে পারেন না, কারণ আপনি নিজেই যে শব্দটা বললেন যে লুট হয়েছে, হরিলুট হয়েছে, সেটি তো নিশ্চয়ই এই সরকারের সময় হয়নি। আচ্ছা, তাহলে এই সরকার কিভাবে এর দায় নেয়? আচ্ছা, এই সরকার যেহেতু এটা পুঁজিবাজারের বিষয়, পুঁজিবাজারে একটা শেয়ার, একটা ইউনিট, পুঁজিবাজারের অন্য শেয়ার নিয়ে সব মিলিয়ে তো পুঁজিবাজারটাকে এই সরকারের আমলে কত প্রায় 1000 কোটি টাকা এখান থেকে 1000 কোটি ইন্ডেক্স 1000 পড়ে গেছে প্রায়, এবং 1,20,000 কোটি টাকার মতো এখান থেকে উধাও হয়েছে ক্যাপিটাল মার্কেট। তো এটা কি লুট হয় না এই সরকারের আমলে? ওই সরকারের আমলে আমরা ধরছি, সেটা মেনে নিয়েছি, কিন্তু আশা ছিল যে এই সরকারের আমলে সেটার পুনরাবৃত্তি হবে না এবং রিভার্স হবে, মার্কেট ভালো হবে। সেখানে মরার ওপর খাড়ারগা হলো 5টা ব্যাংকে মার্জ করে জিরো করা। এখন এই কথাটার প্রসঙ্গে আমি বলছি যে এই সরকার আমার হলো না কেন? এই সরকারের যিনি বর্তমান অর্থ উপদেষ্টা, ওনার আমলে এই ব্যাংকগুলো হয়েছে, উনি অনুমোদন দিয়েছেন, ওনার এটা তদারকি করা উচিত। এই যে ঋণ খেলাপি হয়েছে, এই ব্যাংকগুলো মার্জ করলে কার লাভ হবে? কে এই ব্যাংকগুলো করেছে, কারা অনুমোদন দিয়েছে, কাদের তদারকি করা দরকার এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জবাব কি এই দেশের মানুষ কেউ দিবে না? কোনো সচেতন নাগরিক নেই যে এই প্রশ্নের জবাব দেবে। এই ব্যাংকগুলো মার্জ হলে কার লাভ হবে? যারা লুটতরাজ করেছে, আগেই করুক, পরেই করুক, যখনই করুক, তাদের লাভ হবে, তাদের দায়মুক্তি হবে। বিনিয়োগকারীদের বাদ রেখে অন্য যারা চাকরিজীবী যারা আছে অথবা যাদের আমানত আছে, তাদের জন্য ভাবা হচ্ছে। আর রাশেদ মাকসুদ ওনার চিঠি দিয়ে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনাকে চিঠি দিয়েছে এই মার্কগুলো শূন্য ধরা হোক, এবং উনি তাৎক্ষণিক সিডিবিএলএ এবং স্টক এক্সচেঞ্জে বলে দিয়েছে এটা কোড শূন্য করা হোক। শেয়ারগুলো তাৎক্ষণিক হয়ে গেছে, মানুষ মূর্ছা খেয়ে গেছে, আন্দোলন করছে, আন্দোলনে নামছে। আমরাও চিন্তা করছি যে আইনের আশ্রয় ছাড়া তো এখন আমরা তো আর আইন হাতে তুলে নেব না, কিন্তু আইনের আশ্রয়ের দিকে আমাদের যেতে হবে এবং আন্দোলনও ভিন্ন রূপে আমরা আন্দোলন। আপনার কাছে আরও শুনবো আসলে কিভাবে আপনারা আইনের আশ্রয় নেবেন বা কী আন্দোলন করবেন সেটা শুনবো, কিন্তু তার আগে জনাব ফারুক মুইনুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে 5টা ব্যাংক একীভূত হচ্ছে, এই প্রক্রিয়াটি আমরা দীর্ঘদিন থেকেই শুনতে পাচ্ছি, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই যে 5টা ব্যাংক এখন যেটাকে বলা হচ্ছে যে হরিলুট হয়েছে, লুটপাট হয়েছে এবং একটা পর্যায়ে এসে এখন একীভূত করার প্রক্রিয়া তৈরি হলো, এর পেছনে দায় কি আসলে শুধুই পতিত সরকারের বা পলাতক সরকারের, যাদের নাম এখানে বলা হচ্ছে, শুধু কি তাদেরই দায়? ধন্যবাদ আপনাকে। প্রাথমিক দায় তো অবশ্যই তাদের, এটা তো কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ আমরা সবাই জানি এই ব্যাংকগুলো যে খুব ওপেন লুটপাট হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময় অনেক ধরনের রিপোর্ট করেছে
এগুলোকে কখনো কর্ণপাত করা হয়নি। এমনকি শুধু কর্ণপাত করা নয়, এই যেহেতু রিপোর্টের জন্য কোনো যাতে ফার্দার অনুসন্ধান করা না যায় তার জন্য উচ্চতর আদালতকেও কাজে লাগানো হয়েছে, যাতে করে এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন না হয়। ঘটনাটা অবশ্যই নজিরবিহীন, কারণ কথা হচ্ছে যে জনগণের টাকায় ব্যাংক, সেই ব্যাংকে যদি কোনো লুটপাট ঘটে কিংবা যে কোনো কিছু ঘটুক না কেন, সেটা জনগণের জানার অধিকার আছে। তেমনিভাবে একই সাথে নিউজ মিডিয়ারও কর্তব্য এবং দায়িত্ব আছে এগুলো জনগণের সামনে তুলে ধরে। সেটাকে যদি আপনি মুখ বন্ধ করে দেন তাতে কী সিগন্যাল আমরা পাচ্ছি? সুতরাং দায় যে কেবলমাত্র মালিক পক্ষের আছে তা বলবো না, দায় অবশ্যই সরকারের ছিল। আমি একটু সরাসরি জানতে চাই এখানে কেন্দ্রীয় ব্যাংকের দায় আসলে কতটুকু, কারণ নিশ্চয়ই রাতারাতি আমরা যেমন আসলে চলচ্চিত্রে দেখি যে এসে ভল্ট থেকে টাকা চুরি করে নিয়ে গেল, সেভাবে নিশ্চয়ই এটি হয়নি। বড় বড় লোনগুলো হয়েছে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও ছিল। কেন্দ্রীয় ব্যাংকের এখানে কি আসলে দায় এড়ানোর সুযোগ আছে? আচ্ছা, আমি এই ব্যাপারটা একটু সেন্সিটিভ, তবু আমি ব্যাপারটা বলি। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে অফকোর্স দে আর দ্য রেগুলেটর, কিন্তু একটা কথা আমি ভাবি, ও রেগুলেটরটা কে? কারণ আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকে কখনো কোমর সোজা করে দাঁড়াতে দেওয়া হয়নি। আমরা যদি ভারত কিংবা এমনকি পাকিস্তানেরও স্টেট ব্যাংক অফ পাকিস্তান কিংবা আপনার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তাদের স্বায়ত্তশাসন, তাদের গভর্নরদের ক্ষমতা এবং ইনস্টিটিউশন হিসেবে তাদের যে ক্ষমতা এবং তাদের যে আপনার হায়ারার্কিতে যে তাদের যে অবস্থান গভর্নরের, এটা আমাদের এখানে কখনো দেওয়া হয়নি। আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সবসময় অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ করে রাখা হয়েছিল। এটা হচ্ছে একটা জিনিস। সুতরাং আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক এগুলো বিভিন্ন সময় দেখে তাদের কিছু করার ছিল না, কারণ আমাদের দেশে সব কিছু ছিল রাজনীতিকীকরণ। প্রতিটা বিষয়ে রাজনীতিবিদ তথা ব্যবসায়ী, আমাদের দেশে আসলে রাজনীতিবিদ নাই, সবাই তো ব্যবসায়ী ছিল। সুতরাং তারা তাদের স্বার্থে কাজ করেছে, তারা কেন্দ্রীয় ব্যাংকে কোনো সবল হতে দেয়নি এবং শক্তিশালী হতে দেয়নি, এবং বরং কেন্দ্রীয় ব্যাংকে চাপিয়ে রাখা হয়েছিল। আমি একদম সিম্পল উদাহরণ দিয়ে বলছি আপনাকে। এই যে 9-6 সুদের হার নিয়ে যেটা ঘটনাটা ঘটে গেল, এটা কিন্তু 1 বছর ঝুলেছিল। সেন্ট্রাল ব্যাংক এখানে কখনোই রাজি হতে চায়নি, কিন্তু পরবর্তী সময় এটা এমনভাবে চাপানো হলো রাজনৈতিকভাবে, এমনকি কোন ব্যাংক 6% 9% নিচ্ছে কি নিচ্ছে না তার জন্য গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হলো। কেন্দ্রীয় ব্যাংক তো নিশ্চয় গোয়েন্দা সংস্থা লাগায়নি। তাহলে কারা লাগালো এবং কারা বাধ্য করলো 6-9 করার জন্য, যেটা ব্যাংকাররা চায়নি, সেন্ট্রাল ব্যাংকও চায়নি। তাহলে এতে কি প্রমাণ হয়? সেন্ট্রাল ব্যাংক ছিল একেবারে অসহায় দর্শক ছাড়া তাদের কিছু করার ছিল না। আমি ওইভাবে জিনিসটা দেখব। কারণ কথা হচ্ছে যে আমরা দেখেছি রাজনীতির বাইরে কিংবা সরকারি দল যেটা বলে সেটাই করতে বাধ্য করা হয়েছে। কিন্তু মানে জানার বিষয় সেটি হচ্ছে যে সেই সময় যে কর্মকর্তারা নীরবে এসব দেখলেন এবং তাদের সিগনেচারেই নিশ্চয়ই এই সমস্ত ফাইলপত্র পার হয়ে গেছে, তাদের কি এখানে কোনো দায় নেই? তাদেরকে তো আমরা শাস্তির আওতায় আনার সুযোগ বা উদ্যোগ দেখছি। আমি সিম্পল একটা কথা বলি, তারা কি করতে পারতেন? তারা তখন রিজাইন করতে পারতেন। হ্যাঁ, আমাদের দেশে এইটার সংস্কৃতি নাই। আমি যেহেতু একটা জিনিস ঠেকাতে পারছি না, আমি যদি ওরকম সাহস থাকলে রিজাইন করবো। কারণ আমাদের দেশে যেহেতু সংস্কৃতিটা নাই, আমাদের দেশে এই দায়বদ্ধতাটা কিংবা জবাবদিহিতাটা নাই বলে এই সংস্কৃতি নাই। কিন্তু তাদের তখন একটি মাত্র জিনিসটা করা উচিত ছিল, যে রিজাইন করা উচিত ছিল, কিন্তু সেটা আমাদের দেশে নাই। এবং সেটা করলে কি হবে? এটা করলে সরকারের রোশানো হলো পরে কেন, যেখানে আপনার প্রতিরক্ষায় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে বিভিন্ন ব্যাংক দখল করার জন্য, তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কি করা যেহেতু আপনি বলেন। হ্যাঁ, আমি এই কথা আপনি স্বীকার করি। নিশ্চয়ই। তাহলে এখন যখন আসলে এই বিষয়গুলো শুধরানোর চেষ্টা করা হচ্ছে, তখন আসলে আমরা আর্থিক খাতে যে সংস্কারগুলো দেখছি, সেখানে এর পেছনের যাদের কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হলো, তাদের নাম বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার উদ্যোগ তো আমরা দেখছি না। তাহলে কি বলা যায় যে আমাদের আর্থিক খাত বা ব্যাংক খাতের যে সংস্কার প্রক্রিয়া যেভাবে চলছে সেটি আসলে খুব সঠিক পথে আছে? প্রথম কথা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আজকে প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে এই সরকার পরিবর্তনের পরে, এবং আমরা তথাকথিত সংস্কারের অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে যদি কিছু কাজ এখনো পর্যন্ত হয়ে থাকে দৃশ্যমান,
সেটা আমি ব্যাংকিং সেক্টরে হয়েছে বলবো, অথবা হওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন এখন যে আইনটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকেরকে আপনার সক্ষমতা বাড়ানো এবং তাদের ক্ষমতায়নটা সেন্ট্রাল ব্যাংকের, এটার জন্য আইনটা হচ্ছে। কিন্তু আমার কাছে একটা জিনিস কেবলই হতাশ লাগে যে যত দ্রুত এই কাজগুলো করার কথা ছিল তত দ্রুত হচ্ছে না। অনেক কিছু ঘটছে, খুব দ্রুত হয়ে যাচ্ছে। কিন্তু মানে নিশ্চয়ই আপনার কাছে শুনবো, কিন্তু এই বিষয়টা একটু শুনতে চাই যে যত দ্রুত এই শরিয়া ভিত্তিক 5টা ব্যাংককে আমরা একীভূত করার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে দেখছি, একই সঙ্গে তো আরও কনভেনশনাল কয়েকটা ব্যাংক যাদের অবস্থা আসলে এই শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর চেয়েও খারাপ, এবং একই সাথে রাষ্ট্রায়ত্ত বেশ কিছু ব্যাংক যাদের অবস্থা আসলে এই ব্যাংকগুলোর চেয়েও ভয়াবহ অবস্থা, তাদের ব্যাপারে আসলে কি দৃশ্যমান কোনো উদ্যোগ আপনি দেখেছেন? না, আপনি এইখানে যদি বলে দেখেন, এই 5টা ব্যাংকে ধরার পরে কিন্তু অনেক ধরনের প্রতিক্রিয়া আসছে। আপনি এখন যদি এই যেহেতু ব্যাংকের সংখ্যা কিন্তু অনেক বেশি এখন, তো সুতরাং আপনি এক সাইড থেকে শুরু করেন। এই যে 5টা ব্যাংকের কথা হচ্ছে, এই 5টা ব্যাংকের একটা কলঙ্ক তিলক আছে। কলঙ্ক তিলক হচ্ছে 5টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংকের মালিক একজন, যেটা নজিরবিহীন, যেটা সম্ভব না মানে দেশের আইনে। সেটাকে সম্ভব করা হয়েছে রাষ্ট্রীয় মদতে, সরকারি মদতে, এবং গোয়েন্দা সংস্থা এবং সবাই সহায়তা করা হয়েছে এবং চোখের সামনে হয়েছে। সুতরাং এই ব্যাংকগুলোকে আগে ঠিক করার কথা, ঠিক আছে। এখন পরবর্তী সময় যে অন্যান্য ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আসবে না, আমরা তো এখন বলতে পারি না। তারা তো সেন্ট্রাল ব্যাংকে বললে যে আমরা পরে করবো না। আপনি সবগুলো কাজ যদি একসাথে হাত দেন, এইটা সামাল দেওয়া যাবে কিনা, এখন 5টা ব্যাংকের ব্যাপারে সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ই তো ফুরিয়ে এসেছে। আমি বলছি, কিন্তু এটা অন্তর্বর্তী সরকারের উপরে আমি সবকিছু চেপে দিলে তো হবে না। কেন পরের সরকার কি কিছুই করবে না, নাকি এসে সব উল্টে দিবে? নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা রাখতেই পারি যে পরের সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। জনাব ইকবাল হোসেন, আপনার কাছে একটু আসতে চাই আবার ওই যে মানে যে পরিস্থিতি যেটা ফারুক মহিউদ্দিন বলছিলেন যে এটি আসলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রের মদদেই আসলে এই লুটপাটগুলো হয়েছে, কিন্তু এখন দায় চোকানোর বেলায় আসলে শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরাই কেন দায় চোকাবে? আপনারা এখন কি ভাবছেন, কার আশ্রয়ে যাবেন? আমি এখন প্রশ্ন করছি যে যদি রাষ্ট্রীয় মদদে এবং গোয়েন্দা সংস্থাদের সহায়তায় যদি এই লুটতরাজ হয়ে থাকে, এর দায় কি বিনিয়োগকারীরা নিবে? বিনিয়োগকারীদের অপরাধ একটু অ্যাড করছি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এতে লুটপাট হয়েছে আমি বলি নাই, ব্যাংকের মালিকানা পরিবর্তনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে। এরপরেরটা দায়িত্ব কিন্তু তাদের নয়, আমি এটা বলিনি। নিশ্চয়ই, ঠিক আছে, উনি ক্লিয়ার করেছেন। আমার কথা হলো বিনিয়োগকারীরা তো দায়ী না, দে আর নট রেসপন্সিবল। তো তাদের কেন এই সাফারিংসটা আসবে? আর যদি এরকম হয় যে মাস্ট হয়ে গেল, সবাই যার যে হক আছে সেই জাস্টিসটা এখানে এনশিওর করতে পারবে গভর্নমেন্ট, যে বিনিয়োগকারীরাও পাবে নতুন ব্যাংকের শেয়ার, যারা আমানতকারী তারাও পাবে, যাদের চাকরি ছিল তারাও চাকরি ফিরে পাবে, তাহলে কিন্তু আমাদের এত আন্দোলন বা আপত্তির কোনো কথা ছিল না। ঠিক আছে, এটা সংস্কার হিসাবে আমরা ধরে নেব। কিন্তু একটা শ্রেণীকে জিরো করে আর অন্যদেরকে হিরো করার যে প্রবণতা, এটা আমাদেরকে সাংঘাতিকভাবে পীড়া দেয়, এবং এই ধরনের মানে ইনজাস্টিস এই সরকারের আমলে আমরা পাবো এটা আশা করি না আমরা। যার জন্য আমাদের এই আন্দোলন এবং আইনের আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করছি। নিশ্চয়ই আপনার কাছে আরেকটু শুনবো, কিন্তু তার আগে যারা ফারুক মহিউদ্দিন, আপনার কাছে আরেকটু জানতে চাই যে মানে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যদি আমরা দেখি, ক্ষুদ্র আমানতকারী যারা আছেন 2 লাখ টাকা পর্যন্ত যাদের আছে, তারা হয়তো এই মাসের শেষ থেকেই তাদের আমানত ফেরত পাওয়া শুরু করবেন, যেমনটা গভর্নর বলেছেন। আবার একই সাথে যাদের বড় আমানত আছে তারাও হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে তাদের টাকাটা ফেরত পাবে। কিন্তু বিনিয়োগকারী যারা পুঁজিবাজারে যারা শেয়ার কিনলো, তাদের তো আসলে তারা তো এই লুটপাটের অংশ না। এবং আপনি যেমনটা বললেন, যেরকম একটা ভয়ের রাজ্য বা একটা ত্রাসের রাজ্যের মধ্যে থেকে আসলে এই লুটপাটগুলো হয়েছে, সেই রকম একটা পরিস্থিতিতে আসলে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষেও এর প্রতিবাদ করা সম্ভব ছিল না। তাহলে শুধু তারাই কেন ভিকটিম হবে? আমি আপনাকে তাহলে একটু ক্লিয়ার করি ব্যাপারটাকে। জানেন, এই যে এই পুরো ব্যাংকের বিষয়টা, সেটা হচ্ছে ব্যাংকের দুটো রেগুলেটর আছে। একটা রেগুলেটর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আবার পাবলিকলি লিস্টেড একটা রেগুলেটর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সেন্ট্রাল ব্যাংকারের দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থ দেখা না, আমি খুব ক্লিয়ারলি কথাটা বলছি। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কাজটি করবে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তাহলে সেন্ট্রাল ব্যাংক যে ভূমিকাটা পালন করছে, তারা তাদের বিনিয়োগকারীদের স্বার্থ দেখবে, তাদের ডিপোজিটদের স্বার্থ দেখবে। তাহলে ওইটা তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখার কথা। আমি যুক্তি হিসেবে বলছি,
কিন্তু এইখানে একটি বিষয় আছে, বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে এটা তো ক্যাপিটালিস্টিক ইকোনমি। আপনি একটি পুঁজিবাদী অর্থনীতিতে আপনি শেয়ার ফ্লোট করেছেন, তারা শেয়ার কিনেছে বিনিয়োগকারীরা। সুতরাং আপনার বেস্ট প্র্যাকটিসেসে কি বলে, কোনো একটি কোম্পানি যদি অবসায়িত হয়, ফল করে, বন্ধ হয়ে যায়, তাইলে এটা নিয়ম অনুযায়ী বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এখানে সরকার যদি চায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আপনি যদি পুঁজিবাদী অর্থনীতির কথা বলেন তাহলে কিন্তু নিশ্চয়ই কিছু আসবে। আমি আপনার এই কথার সাথে হয়তো একমত, তাত্ত্বিকভাবে হয়তো পুরো বিষয়টি ঠিক আছে, কিন্তু যখন এই পুরো ধসটা নেমেছে আসলে সরকারেরই ইন্ধনে, একটা সময়ের বিগত সময়ের সরকারের ইন্ধনে, রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় বা ব্যর্থতায়, সামনে বলতে পারেন সহযোগিতা, সেটাই ব্যর্থতায় যাই বলি না কেন, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক বা ব্যবসায়িক লসের মধ্য দিয়ে এই ব্যাংকগুলোর ধস হয়নি। তাহলে অস্বাভাবিক প্রক্রিয়ায় যখন আসলে ব্যাংকগুলো লুট হলো, তার দায় এখন আসলে শুধু মানে সবাই কিছু না কিছু ক্ষতিপূরণ পাচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন পাবে না, সেই প্রশ্নটা আসলে আমরা করতে পারি কিনা, বা এই প্রশ্নটা আসলে কাকে করা উচিত, কেন্দ্রীয় ব্যাংক নাকি সরকার? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি কি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় একীভূত ব্যাংকের আমানতকারী ও শেয়ার হোল্ডারদের কি হবে, এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে যারা এই ব্যাংকগুলো লুট করলো, তারা তো আসলে তাদের বিনিয়োগের চেয়েও প্রায় শতগুণ বেশি অর্থই হাতিয়ে নিয়েছে, এবং একই সাথে যারা আমানতকারী, তাদের আমানতের নিশ্চয়তা বা ফেরত পাওয়ার নিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংক দিচ্ছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে যারা আইপিওর মাধ্যমে অথবা সেকেন্ডারি শেয়ার থেকে যারা শেয়ার কিনলো, তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে? এটার উত্তর কার কাছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে আসলে এই সাইডটা সেন্ট্রাল ব্যাংকের দেখার বিষয় না, তারা আপনার আমানতকারীদের স্বার্থটাই দেখবে। আর বিনিয়োগকারীদের স্বার্থ যেহেতু দেখা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এটা পরোক্ষে সরকারের উপরে বর্তায়। আমি যদি অর্থনীতির ওই ইয়েতে নাই যাই, তাহলে এখানে কি একটা উপায় আছে? উপায় হচ্ছে সরকার যদি চান, আমাদের এখানে তো অনেক কিছু এরকম হয়, জনকল্যাণমূলক কাজ টাজ ইত্যাদি ইত্যাদি, তখন ওই আমরা পুঁজিবাদী অর্থনীতি ভুলে যাই, তখন আমরা জোর করে 6 আর 9 ইন্টারেস্ট রেট চাপিয়ে দিই সব কিছু ভুলে গিয়ে। সুতরাং আমি যদি সেটাই করি, তাহলে সেখানে একটি মাত্র জিনিস করণীয় আছে বলে আমার মনে হয়, সেটি হচ্ছে নতুন যে ব্যাংকটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক কিংবা ইউনাইটেড ইসলামী ব্যাংক, তার কিছু শেয়ারে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, এখন এক একজনের ইনভেস্টমেন্টে এক এক রকম, তার একটা নির্দিষ্ট হার ঠিক করে ওখানে যদি তাদের কিছু শেয়ার দেওয়া যায়, তাহলে এটা কিছু প্রশমিত হতে পারে। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে কিছুটা ক্ষতিটা লাঘব হতে পারে বলে আমি মনে হয়। তবে এটা সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত, সরকার এটা কীভাবে সামাল দেবেন সেটা তাদেরই বিষয়। তবে আমার মনে হয় এটা করলে আপনার যে বারবার আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলছি, সেই স্বার্থটা কিছুটা রক্ষিত হতে পারে বলে আমার মনে হয়। নিশ্চয়ই। ইকবাল হোসেন, আপনার কাছে শুনতে চাই যে এই যে নতুন ব্যাংকে যে ক্ষুদ্র আমানতকারী, আপনি শুরুতে বলছিলেন যে একজন বিনিয়োগকারীর কথা, যে সকালবেলা এসে উনি জানতে পারলেন যে 45 লক্ষ টাকার বিনিয়োগ একেবারে শূন্য হয়ে গেছে। তো এই ধরনের বিনিয়োগকারীদের জন্য যদি নতুন ব্যাংকের কিছু শেয়ার বরাদ্দ দেওয়া হয়, সেটি আসলে কি গ্রহণযোগ্য হবে কিনা? সেটা তার আগে আমি ওনার কথাটা সূত্র ধরে একটু বলছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি নিজে বলেছেন যে সেন্ট্রাল ব্যাংক তাদের কাজ করেছে আইন মতো, সরকার ইচ্ছা করলে এই বিনিয়োগকারীদের জন্য একটা কিছু দিতে পারে। তো আমার প্রশ্নটা হলো, এবং উনি আইনের কথা বলেছেন যে আইনে আছে যে তারা আমানতকারীদের ইন্টারেস্টটাই দেখবে, স্বার্থ দেখবে। আমার কথা হলো যে আইন তো মানুষের জন্য, তাই না? মানুষের কল্যাণের জন্য হবে আইন, আইনের জন্য তো মানুষ না। প্রয়োজন বোধে আইন চেঞ্জ করতে হবে জনস্বার্থে, মানুষের স্বার্থে। মানুষকে নিঃশেষ করার জন্য কোনো আইন হতে পারে না। মানুষের স্বার্থে, মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য আইন প্রয়োজন চেঞ্জ করতে হবে। আর বাংলাদেশ ব্যাংক কি গভর্নমেন্টের বাইরে কেউ?
এই গভর্নমেন্টের দোহাই দিয়ে তো আগেও তো ডক্টর আতিউর রহমান উনি তো রিজার্ভ চুরির যে কেলেঙ্কারি করে গেছেন, এগুলো তো সবাই জানে। তো একজনে আসে আইনের দোহাই দিয়ে যে একটা শ্রেণীকে নিঃশেষ করে দিবে, এটা তো কেউ মানে। কিন্তু মানে বাংলাদেশ ব্যাংক তো আমানতকারীদের অভিভাবক, তো আপনাদের অভিভাবক তো আছে, আপনারা কেন তার কাছে এই বক্তব্য? এই যে সে কথাটা যে বলতেছি, উনি আসছেন তো পুঁজিবাজার ধ্বংস করে অর্থনীতি ধ্বংস করার জন্য, একটা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। সেটি কিভাবে? সেটা সেভাবে যে দেখেন, উনি দায়িত্ব নেওয়ার পর সম্ভবত 18ই সেপ্টেম্বর গত বছর নিয়েছেন, তারপরে এই পর্যন্ত পুঁজিবাজারের কী অবস্থা হয়েছে, কত 1,20,000 বা তার চেয়ে বেশি হাজার কোটি টাকা এই পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেছে। বিনিয়োগকারীদের অবস্থা কী হয়েছে, প্রত্যেকটা পোর্টফোলিও দেখেন 70-30 এবং ফোরসেলের মাধ্যমে জিরো। আমিও একজন ফোরসেল খাওয়া লোক, আমার জিরো করেছে কতগুলো কোট। তো এরকম অনেক লক্ষ লক্ষ উদাহরণ আছে যে উনি এই কাজটা করেছেন। উনি তো পুঁজিবাজারকে ভালো করার জন্য আসেন নাই, উনি বলেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের বিনিয়োগকারীদের 50 লাখে উন্নীত করব 30 লাখ থেকে। এটা রিভার্স হতে হতে এমন পর্যায়ে আসছে যে এখন 5 লাখ 10 লাখ বিনিয়োগকারী খুঁজে পাওয়া যাবে। সরকার কি করবে সেটি আসলে সরকারই জানে, কিন্তু যে পরামর্শটি জনাব ফারুক মঈনুদ্দিন দিয়েছেন যে নতুন ব্যাংকের কিছু শেয়ার যদি বিনিয়োগকারীদেরকে দেওয়া যায়, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বেশিরভাগ ব্যাংকেরই শেয়ার আমরা দেখেছি বা বিভিন্ন সময় গণমাধ্যমের প্রতিবেদনে আমরাই প্রতিবেদন করেছি যে নামে বেনামে আসলে এই শেয়ারগুলো এই ব্যাংকের যারা উদ্যোক্তা ছিল তাদের কাছে একটা বড় অংশ রয়ে গেছে। তো এখন যদি আসলে এই বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণ হিসেবে কিছু শেয়ার দেয়া হয়, তাহলে তো যারা লুটেরা তারাও এর ক্ষতিপূরণের অংশ কিছুটা পাবে নিশ্চয়ই। আমার দাবি, আপনি বিনিয়োগকারী হিসেবে সেটা কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বলেছি। আমার দাবিটা হলো যে যারা লুটের সঙ্গে জড়িত, যারা ঋণ খেলাফির সঙ্গে জড়িত, তাদের পানিশমেন্ট দিয়ে তাদের জরিমানা করে এনে এই ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমানতকারী যারা অনেস্ট বিজনেস করে এবং যারা অনেস্ট আমানতকারী, তাদের মাঝে সেটা ডিস্ট্রিবিউট করা হোক এবং ইকুয়াল। মানে এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমরা যারা বুঝাচ্ছি, সেটি আসলে আইডেন্টিফাই করার কি কোনো মেকানিজম? হ্যাঁ আছে। কারা প্লেসমেন্ট শেয়ার নিয়েছে, কারা ওই বেনামে নামে বেশিরভাগ শেয়ার তারা আত্মসাৎ করেছে, তাদের রেকর্ড নাই। সিডিবিএল আছে, গভর্নমেন্টের কাছে, সবার কাছে আছে। মানে এটি আমানতকারীদের ক্ষেত্রে যেমন জানার সুযোগ আছে যে কোন গ্রাহক কত টাকা আমানত রাখলো, সেটি সেভিংসে রাখলো নাকি এফডিআর-এ রাখলো, সেটি যেমন জানার সুযোগ থাকে। মানে আমি জানতে চাই আপনার কাছে যে কোন বিনিয়োগকারী ক্ষুদ্র বিচ্ছিন্ন বা কোন বিনিয়োগকারী আসলে ওই ব্যাংকের উদ্যোক্তারই বেনামের শেয়ার তার কাছে, এটি বোঝার উপায় কি? না, এটা বোঝার উপায় হলো যে সিডিবিএল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে রেকর্ড আছে কে কী পরিমাণ শেয়ার কত আত্মসাৎ করেছে। যেমন ধরেন যে ছাগলকাণ্ড মতিউর রহমানের কথা বলা হয়, তাই না? তো উনি যে কোথার থেকে বেস্ট হোল্ডিংয়ের কতগুলো শেয়ার নিয়েছে, কে বিনা পয়সায় শেয়ার নিয়েছে, সব রেকর্ড তো আছে। এগুলো তো তথ্য আমরা রেগুলার পাচ্ছি। তো তাদেরকে পানিশমেন্ট হবে। আর আমি যে শেয়ার কিনেছে আইপিও অথবা সেকেন্ডারি মার্কেট, তার তো একটা নির্দিষ্ট সীমা আছে, তার ফান্ড কোথায়, তার ফান্ড ছিল কি না, আছে কিনা, এগুলো তো সব রেকর্ডেড। একটা শেয়ারও তো এদিক সেদিক হওয়ার সুযোগ নাই সিডিবিএল থেকে এর থেকে। তো সেটা দেখে যারা জেনুইন তাদের দিবে, আর যারা লুটেরা, যারা আত্মসাৎকারী, যারা ঋণ খেলাপি, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করবে। এটাই হলো আমাদের দাবি। এখন আপনারা যারা নিঃস্ব হয়ে গেলেন তাদের মানে পরবর্তী পরিকল্পনা কি? আপনারা কি আন্দোলন করবেন বা নাকি আদালতের আশ্রয় যাবেন, বা আদালতের আশ্রয় নেওয়ার আসলে সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তর জানার আগে একটু জনাব ফারুক মঈনুদ্দিন আপনার কাছে আগে একটু জানতে চাই যে এই ধরনের পরিস্থিতিতে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আদালতে যাওয়ার বা আশ্রয় নেওয়ার সুযোগ আছে কি? আমার মতে আদালতের আশ্রয় নেওয়ার কোনো অবকাশ নাই। তারা তো শেয়ার হোল্ডার, ব্যবসা ফেল করেছে, তো শেয়ার হোল্ডাররা বলতে আমি ব্যবসা ফেল করলে কোনো আদালতে যাবে এটা নয়। কিন্তু আমি সেই জন্য বলছিলাম ওই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু উপশম করা যায় এটা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এখন আমি একটা অপ্রিয় কথা বলি যে এই ব্যাংকগুলোর জন্য এই দুরবস্থা, তখন এই যারা শেয়ার ধরে রেখেছিল তাদের ধীরে ধীরে এগুলো ছেড়ে দেওয়া কি উচিত ছিল না? মার্কেট কি বলে, আমার যে কোনো ধরনের অশনি সংকেত যদি কোনো কোম্পানির সম্পর্কে জানা যায় এবং তখন আস্তে আস্তে তাদেরকে শেয়ারগুলো অফলোড করে দেওয়া উচিত ছিল। লস হলে লস, এখন তো নিঃস্ব হয়ে যেত না তারা। মার্কেটে কি বলে, যখন আপনি ভালো
দেখবেন আপনি হয়তো কিনবেন, কিংবা যখন দেখবেন খারাপ তখন আপনি ছেড়ে দিবেন। তো এটা তো মার্কেট ফান্ডামেন্টালস বলে, আমরা যেটা বুঝি। আচ্ছা, আমি একটু ওনার সঙ্গে না, একটু শেষ করি তাহলে। একটু শেষ করুন। তো তখন তাহলে এইটা এইটা তো আজকে নতুন না, তো সেই গত 2 বছর ধরে এই জিনিসগুলো চলছে। এখন থেকে মানে 24শে অগাস্টেরও আগে থেকে এই ব্যাংকগুলো 22-23 সাল থেকে ইসলামী ব্যাংক এইটা সেটা নিয়ে এসএলএম নিয়ে দীর্ঘদিন ছিল। তখনই তো এইগুলো আসলে আমার মতে যারা নিয়োগকারী আছে, যারা সত্যিকার অর্থে মার্কেটের খোঁজখবর রেখে এটা কোম্পানিকে দেখে করবেন, তাহলে তো আমি মনে করি বিনিয়োগকারী হিসেবে তখনই এগুলোকে অফলোড করে দেওয়া উচিত ছিল। ঠিক এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে জানতে চাই, আমিও এই প্রশ্ন করতে চাই আপনাকে যে 5ই আগস্টের পরেও তো একটা দীর্ঘ সময় পেলেন আপনারা। এগুলো তো 22-23 সাল থেকে কিন্তু আমি সেটা ধরে নিলাম, কিন্তু 5ই আগস্টের পরেও তো যথেষ্ট সময় ছিল। আচ্ছা, এখন আমি বলি এই প্রশ্নের উত্তর। প্রথম কথা হলো যে আমার রাইট আছে, ওনার কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি সম্মানের সাথে, যে যে কোনো মানুষ আইনের আশ্রয় নিতে পারে। সে যদি মনে করে যে সে বঞ্চিত হয়েছে, ডিপ্রাইভ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সে আইনে আশ্রয় নেবে, আইন রায় দিবে পক্ষে বিপক্ষে, সেটা আইনের আশ্রয় অবশ্যই নিতে পারি। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, ধরেন 5ই আগস্টের পরের কথা বলতেছেন, যেদিনই হোক কোনো একটা বিনিয়োগকারী যদি তার শেয়ার সেল করে, কেউ না কেউ তো কিনবে, কেউ না কেউ তো কিনবে, সেই তো শেষ পর্যন্ত এসে ফাঁসে। এটা তো বালিশ নিক্ষেপের মতো বা পিলো খেলা, যেটা একজন শেয়ার বাজার মানে তো তাই। তো শেয়ার বাজার এখন যে কোনো একটা গ্রুপ, এখন যেমন সবাই যারা ধরা খাইছে অন্যরা ধরা খাইতো, এক ঘটনা তো একই। নিশ্চয়, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে এখন আসলে আপনাদের করণীয় কি, বা আপনারা কি পরিকল্পনা করছেন, সেই প্রশ্নের উত্তরটা জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এরপর জেনে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় একীভূত ব্যাংকের আমানতকারী ও শেয়ার হোল্ডারদের কি হবে। বিরতিতে যাওয়ার আগে জনাব ইকবাল হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে এখন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনারা আছেন, আপনারা পরবর্তীতে কি করবেন বা আপনাদের পরিকল্পনা? আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন তো করবই, সেই সাথে আমরা আইনের আশ্রয় নেওয়ার চিন্তাভাবনা করছি, এবং অবশ্যই আমরা আইনের আশ্রয় নেব। এবং যারা এই লুটতরাজের সাথে জড়িত তাদের আমরা চাইব যে শুধু অপসারণ না, আগে আমরা অপসারণের দাবি করতাম, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন নিশ্চিত করে রাষ্ট্র, আমরা সেই দাবি নিয়েও। মানে কার শাস্তি চাচ্ছেন? যারা জড়িত, যারা দুর্বৃত্ত, যারা এই অর্থনীতির সমস্ত পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়ে গেল এবং মানুষকে নিঃশেষ করে দিল। কতজন আত্মহত্যা করেছে, কতজন মারা গেছে, এর কোনো হিসাব এদের লাগে না। তো তাদের তো 350, কিন্তু মানে দুর্বৃত্তরা কেউই তো এখন বাংলাদেশে নেই, তাদের আপনারা কিভাবে আছে? তাদের কেউ না কেউ আছে, প্রতিনিধিরা আছে এখনও দুর্বৃত্ত যারা ওই অর্থ লুপাট করছে এই সরকারের আমলে। দেখবেন এই সরকার চলে যাওয়ার পর তাদের ওই দুদক, তাদের ওই দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে তাদের ধরা হবে। মানে বস্তা বদল হয়েছে, টাকার বস্তা বদল হয়েছে, একজনে বস্তা ফেলে রেখে গেছে, আরেকজন বস্তা ধরছে টাকার। এটাই আমরা বুঝতে, মানে এটা এই অভিযোগটা কার দিকে করছেন একটু খোলামেলা জানতে। যারা জড়িত আছে, যেমন ধরেন আমি আগে খোলামেলাই বলি যে একটা কথা উঠছে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মেয়ে 350 কোটি টাকার দুবাইতে বাড়ি কিনছে, কোত্থেকে আসে টাকা? আমরা মনে করব তার তো ব্যক্তিগত সম্পদ, তার হিসাব উপার্জন থাকতেই পারে, সাথে গভর্নরকে জড়ানো না। এখন আমাদের বিনিয়োগকারীদের কথা, যেহেতু একটা লুটেরাদের দায়মুক্তি দেওয়া হচ্ছে, তাদের কোনো ইন্টারেস্ট এই যারা জড়িত তাদের মাঝে বন্টন হতে পারে, এটা আমাদের ধারণা। এটা তদন্ত করবে। কিন্তু এই যে মানে ধারণা থেকে এরকম একটা ঢালাও অভিযোগ করা কি যৌক্তিক হলো কি? আমরা তো এটা প্রমাণ পাচ্ছি এইভাবে যে কেন যারা বঞ্চিত হচ্ছে তাদের নিয়ে কোনো কথা হবে না। আর ওই মানি লন্ডারিং তো আজকের থেকে হচ্ছে না, দীর্ঘদিন থেকে হচ্ছে, এখনও হচ্ছে। এগুলো কি ঢালাও কথা না, তো এটা তো বাস্তব কথা। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে যারা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে, আমি কথা বলতে কোনো দ্বিধা করি না, উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কতজন ধরা পড়ে মানি লন্ডারিং অথবা তাদের অর্থ আত্মসাতের দুর্নীতির দায়। আমাদের এগুলো পরিসংখ্যান আছে, কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। অনেকে আছে, আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু কম আর বেশি এটা নিয়ে আমাদের কথা। এখন আমরা আশা করছিলাম যে একটা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের সরকার, উনি একটা স্বচ্ছতার পরিচয় দিবেন, কিন্তু আমরা চরমভাবে হতাশ যে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। আমি মনে করি এই সরকার প্রধান হিসাবে এই দায়িত্ব এবং তাদের উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে নির্বাচন নিয়ে আমরা আশা করেছিলাম যে নির্বাচনের একটা পরিবেশ হলেই পুঁজিবাজার ভালো হবে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, যারা লুটতরাজ করেছে তারা একটু থেমে যাবে। এখন মনে হচ্ছে যে এই সুযোগ শেষ, সময় তো শেষ হয়ে যাচ্ছে, এখন আরও বেশি করে খাও, আরও বেশি করে মারো।
যার জন্য পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়ে একটা উদ্দেশ্য হাসিলের জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এই রাজনীতি, ওই যে পিআর বলতেছে, গণভোট বলতেছে ইত্যাদি, এগুলো দেশের জন্য এখন কোনো ফিজিবল কিছু না। নিশ্চয়ই আপনার এখন কাছে দেশের একটা গণতান্ত্রিক পর্যায়ে রাজনীতি নির্বাচন হবে এবং মানুষ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারের অধীনে নিয়ে আসবে। আমাদের আলোচনার বিষয়ের মধ্যে নিশ্চয়ই আরো শুনবো আপনাকে, কিন্তু তার আগে একটু ফারুক মনিরুদ্দিন আপনার কাছে আসতে চাই যে এই যে নতুন যে ব্যাংকটা হচ্ছে, বলা হচ্ছে 35,000 কোটি টাকার মূলধনের একটা বড় ব্যাংক হবে, যেটি বাংলাদেশের ইতিহাসে এত বড় ব্যাংক নেই, কিন্তু এই বড় অংশই তো আসছে আসলে জনগণের করের টাকা থেকে। বেসরকারি খাতের লোপাটের দায় সরকার কি এভাবে নিতে পারে কিনা, এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন একটা সরকার যারা জনগণের নির্বাচিত ম্যান্ডেট দিয়ে আসলে ক্ষমতায় আসেনি, তাদের পক্ষে কি এত বড় সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হচ্ছে কিনা? এটা যদি বলেন এখানে অন্যদিকে আলোচনাটা চলে যায়, কারণ এই সরকারের অনেক কিছু যেগুলো করার ম্যান্ডেট নেই সেগুলো করছেন, সংবিধান পরিবর্তন করে ফেলছেন, তাই না? যেসব শুনলাম যে আপনি 270 দিনের মধ্যে না হলে এটা অটোমেটিক সংবিধানে বসে যাবে, এটা সৃষ্টিচারা কথা, এটা কোনোভাবে সম্ভব, এই জাতীয় জিনিস তো আসছে। সুতরাং আমি ওই দিকে যাচ্ছি না রাজনীতির দিকে। এখন কথা হচ্ছে যে আমার বক্তব্যের প্রতিবাদ্যটাকে, সেটা হচ্ছে যে মার্জার ছাড়া উপায় ছিল না, এটা আমি একদম নিশ্চিত। এটা নিয়ে দ্বিমত পোষণ করা খুবই হয় মার্জার, নাহলে অবসায়ন। অবসায়ন আরও বেশি ক্ষতি হতো লোকজনের, মার্জার হয়তো কিছু কম ক্ষতি হবে। অ্যাট দ্য সেম টাইম আবার আমাদের ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে ওইটার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে, এবং অতীতে হয়েছে। পদ্মা ব্যাংকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় দফায় 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 টাকা দেওয়া হয়েছে। আবার এখানে বাকি 15,000 কোটি টাকা আসবে ডিপোজিটারদের টাকা, যারা বড় ডিপোজিটার তাদেরকে শেয়ারে কনভার্ট করা হবে। কিন্তু এটা হচ্ছে গেল একটা সাইড। এটা হচ্ছে শেষ রক্ষার একটা চেষ্টা, সফল হবে কিনা আমি বলতে পারি না। কারণ আমাদের দেশে সরকারের প্রতিষ্ঠান মানে হচ্ছে একটা অদক্ষতার একটা চূড়ান্ত দৃষ্টান্ত। আমাদের দেশে অতীতেও মার্জার হয়েছে। 72 সালে মার্জারের মধ্যে যেগুলো পাকিস্তানি ব্যাংক ছিল, মার্জার হয়ে 4টা ব্যাংক হয়েছে, আর 2টা ব্যাংক দেশি মালিকানাধীন বাঙালিদের, তারা ওদেরকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল। পরবর্তী সময় যখন তাদেরকে বিরাষ্ট্রীয়করণ করে তাদেরকে আবার আগের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। তাইলে আমাদের যে 4টা সরকারি ব্যাংক এবং 2টা যেগুলো পরবর্তী, এগুলো 6টা সরকারি ব্যাংকের মধ্যে 2টা বেরিয়ে আসার পরে তারা কিন্তু আবার সুস্থ সবল ব্যাংকে পরিণত হয়েছে। সরকারি হাতে থাকলে কিন্তু, সরকারি মালিকানা থাকলে কিন্তু এগুলো হতো না। তার মানে আমরা কি আরেকটি এই জাতীয় অপদার্থ সরকারি ব্যাংক পেতে যাচ্ছি? আচ্ছা, বলা হচ্ছে না এটা আবার ফেরত দেওয়া হবে ব্যক্তি মালিকানায়। তাহলে একটা প্রশ্ন থেকে যে কাদের কাছে ফেরত দেওয়া হবে? আগে যারা স্পন্সর ডিরেক্টর তাদের কাছে, নাকি নতুন মালিকানায় শেয়ার সেল করে দেওয়া হবে? এটা একটা বিষয়। যদি আগের স্পন্সরদের কাছে দেওয়া হয়, যাদের কারণে এই ব্যাংকগুলো আজকে যে দুরবস্থা হচ্ছে, মানে যে কারণে আজকে এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলো, সেই আগের মালিকদের কাছে ফেরত দেওয়াতে বিরাট একটা অন্যায্য ব্যাপার হবে। কারণ তাদেরকে প্রথমে দরকার হচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করা। হ্যাঁ, তাদেরকে মানে এটা মনে হচ্ছে অনেকটা দায় মুক্তি। আপনার রৌফ তালুকদার যখন গভর্নর ছিলেন, তখন কিন্তু ওনার সময় যেটা করা ছিল, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সাথে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এবং বলা হচ্ছিল 5 বছর পর তারা কিন্তু ফেরত আসতে পারবে বোর্ডে। এটা কি সাংঘাতিক কথা? যাদের কারণে ব্যাংকের দুরবস্থা তাদেরকে আপনার বোর্ডে ফেরত আনবেন, নাকি শাস্তির ব্যবস্থা করবেন? তাহলে এখানেও কিন্তু তাই মার্জার ওয়াজ এ মানে ইনএভিটেবল সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম আপনি তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, যারা লুটপাট করেছে তাদেরকে অল আউট এফোর্ট নেন, তাদেরকে ধরেন, তাদেরকে উদ্ধার করেন। সেইটা থেকে আপনার যারা বিনিয়োগকারী কিংবা আপনার ডিপোজিটর, তাদের স্বার্থটা কিছুটা আপনি উদ্ধার করেন। কিন্তু শুধুমাত্র মার্জার করে তাদেরকে ভুলে যাওয়া কিংবা তাদেরকে দায়মুক্ত দেওয়া, এটা আমরা কখনো চাই না। শুধুমাত্র সরকারি দায়িত্বে বা সরকারি তত্ত্বাবধানে যাচ্ছে, এই বার্তাটা দিয়েই কি আসলে এই সমস্ত ব্যাংকে যে সমস্ত আমানতকারীর টাকা আটকে আছে সেগুলোকে এই নতুন ব্যাংকে আটকে রাখা কি সম্ভব হবে? কারণ আপনি যেমনটা বলছিলেন, বা আপনার কথা থেকেই যদি বলি যে সামনের দিনে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের পর আবার লুটেরাদের ফিরে আসার নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম তো আছেই। সেরকম একটা জায়গায় আসলে আমানতকারী কি চাইবেন এইরকম একটা ব্যাংকে টাকা জমিয়ে রাখতে? এটাই এখন যেটা বলা হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি পেড আপ ক্যাপিটাল দেওয়ার 35,000 কোটি টাকা ক্যাপিটাল ব্যাংক হবে।
35,000 ক্যাপিটালের মধ্যে আসলে 20,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা ডিপোজিটারদের টাকা, তার কোনো আসলে হদিস নাই, ওটা তো লুটপাট হয়ে গেছে। সেই হিসেবে আমি 35,000 কোটি ধরবো না, কাগজপত্রে 35,000 কোটি টাকা ঠিক আছে, কারণ আপনি তাদেরকে শেয়ার দেবেন। আমানতকারীরা যখন টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবে তখন কি আর আসলে গভর্নর যেমনটা বলছেন যে আপনারা মানে টাকা উত্তোলন করার কোনো দরকার নাই, প্রয়োজন হলে করেন, না হলে এখানেই থাকুক, এই আশ্বাসে আসলে এই আশ্বাসে খুব বেশি কাজ হবে না। একটিমাত্র ক্ষেত্রে কাজ হতে পারে, যেটা সরকারি ব্যাংক। আমাদের দেশে দেখেন, এই যে সরকারি ব্যাংকগুলা প্রচণ্ড অব্যবস্থা, দুরবস্থা, ব্যাড সার্ভিস, এভরিথিং সত্ত্বেও লোকজন ওখানে টাকা রাখে, সরকারি ব্যাংক এটা ফল করবে না। সেইটা একটা মাত্র ভরসা থাকতে পারে, যেটা সরকারি মালিকানাধীন ব্যাংক। কিন্তু আবার বলা হচ্ছে এই ব্যাংকটা বেশি দিন সরকারি থাকবে না, ফেরত দেওয়া হবে। সেই জন্য কথাটা বলছিলাম, তাহলে কী প্রক্রিয়ায় কাদের কাছে ফেরত দেওয়া হবে? তার মানে এই আমানতকারীরা টাকা ফেরত মানে রাখার বিষয়, নিশ্চয়ই রাখার বিষয়টা যদি অনেকে ভাবে যে সরকারি ব্যাংক পড়বে না, শঙ্কা আছে নিশ্চয়ই। আমি একটু শেয়ার করতে চাচ্ছি নিশ্চয়ই, আমরা একেবারে শেষ মিনিটে আছি। আচ্ছা, এখন আমার কথা হলো যে প্রথম কথা হলো যে 20,000 কোটি টাকা গভর্নমেন্ট দিচ্ছে এখানে, এটা কার টাকা? জনগণের টাকা। সরকারের টাকা তো সরকারের নিজের টাকা না, জনগণের টাকা, ট্যাক্সের টাকা। এইখানে 500 বা 1,000 কোটি টাকা দিলে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের পারপাস সার্ভ হয়ে যায়, আর কিছু লাগে না। এইখানে ওনারা 20,000 কোটি টাকা দিচ্ছেন কাদের জন্য? 1,000 বা 500 কোটি টাকা এই পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য তারা দিতে পারেন না, এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যে কথাটা বললেন যে তারা কি এই ব্যাংকে রাখবেন কিনা টাকা, অবশ্যই রাখবে, কারণ সরকারি ব্যাংক লুটতরাজ হলেও সরকার দায়বদ্ধ তাদের টাকা ফেরত দিতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।